বাংলা সাহিত্যে কিছু রহস্য রোমাঞ্চকর ঘটনা নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ নিবেদন ডক্টর গৌরীদের লেখা রাত তখন 12টা। গল্পটি প্রথম প্রকাশিত হয় বইমেলা জানুয়ারি 2002 সালে। আমরা আজকের গল্পটা নিয়েছি ডক্টর গৌরীদের লেখা রাত তখন 12টা এই বইটি থেকে। গল্প পাঠে দেবার্ঘ। শুরু হচ্ছে রাত তখন 12টা। ব্যবসার কাজে 1 মাসের জন্য মদনকে ব্যান্ডেলে যেতে হলো। 1 মাস ধরে কোনো হোটেলে থাকা খরচা সাপেক্ষ, সুতরাং মাথায় ছিল যদি কোনো পেইং গেস্ট হিসেবে জায়গা পাওয়া যায়। পাওয়া গেল। ভদ্রলোক নতুন বাড়ি কিনেছেন। ছোট বাড়ি, দোতলায় ছাদ, ছাদেও একটা ছোট্ট চিলেকোঠা আছে। মদন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে উনি বললেন, দেখুন, আমি একতলায় 2টো আর ছাদে একটা ঘর রেখেছি গেস্টদের জন্য। আপনি কোনটা নেবেন? মদন বলল, আমি খোলামেলা জায়গায় থাকতে ভালোবাসি, আমাকে ছাদের ঘরটাই দিন। ভদ্রলোক বললেন, ছাদের ঘর এতদিন ধরেই বন্ধ আছে। আপনি অপেক্ষা করুন, আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি। ঘরটা খোলামেলা, আপনার কোনো কষ্ট হবে না। সত্যি ঘরটা খুব ভালো। 2জন গেস্ট থাকতে পারার মতো ব্যবস্থা করা আছে। দুদিকে 2টো, এক কানে খাট, মধ্যিখানে একটা বড় টেবিল, 2টো চেয়ার, 2টো আলনা। ঘরের পাশেই বাথরুম। মদন অবাক হয়ে গেল। ঘরের তুলনায় কিন্তু ভাড়া অত্যন্ত কম। ভাবল দেখা যাক খাবার কেমন দেয়। কিন্তু সে ভুলটাও ভেঙে গেল। খাবার যথেষ্ট ভালো। তার মনে হলো ভদ্রলোক তেমন পাকা ব্যবসাদার হয়ে ওঠেনি এখনো। এই মনে করে মদন সান্ত্বনা পেল। যাক, সে একটা ভালো জায়গা অন্তত পেয়ে গেছে। সামনেই ব্যান্ডেল চার্চ। গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। বই পড়তে পড়তে একটু তন্দ্রা মতো হয়ে এসেছিল মদনে। হঠাৎ একটা স্বপ্ন দেখে চমকে উঠল। দেখল কে যেন কাকে খুন করতে যাচ্ছে। লোকটার মুখটা কালো কাপড়ে ঢাকা, শুধু চোখ 2টো বেরিয়ে আছে। হাতে একটা ছোরা। রাতের অন্ধকারেও সে চকচক করছে। লোকটা ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। না, তার দিকে নয়, তার পাশে শুয়ে থাকা একটা লোকের দিকে। তারপর লোকটা ছোরাটা বসিয়ে দিল শুয়ে থাকা লোকটার মুখে। একটা আর্তনাদ। চারিদিকে ছিটকে পড়ল রক্ত। সেই রক্ত ছিটকে এসে লাগলো মদনের গায়ে। মদন চেঁচিয়ে উঠল, খুন খুন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মদন দেখল সে খাটে শুয়ে আছে, কেউ কোথাও নেই। ঘরের আলো জেলে মদন পাশের খাটটাও দেখল। স্বপ্নটা তার খুব সত্যি বলে মনে হয়েছিল, কিন্তু না, কোথাও কিছু নেই। মদনের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। এরকম সাংঘাতিক স্বপ্ন সে কখনো দেখেনি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মদন কুঁজো থেকে 1 গ্লাস ঠান্ডা জল খেল। শরীর মন দুটোই শান্ত হলো। বসন্তকাল। ছাদের দরজাটা খুলে দিতেই মিষ্টি দক্ষিণা বাতাস তার সব কষ্ট মুছে দিল। কিন্তু কেমন যেন ভয় ভয় করতে লাগলো মদনের। সে ঘরের আলো জ্বেলে বই পড়তে লাগলো, আর ঘুমোতে পারল না। রাত কেটে দিন এলো। মদন কিন্তু সেই স্বপ্নের বিভীষিকা ভুলতে পারল না। সন্ধ্যের পর ফিরতেই বাড়ির মালিক মদনকে ডেকে পাঠালেন। মদন গিয়ে দেখল মালিকের সামনে একটা ভদ্রলোক বসে আছে। মদন জিজ্ঞেস করল, আমাকে ডেকেছেন? মালিক বললেন, হ্যাঁ, এই ভদ্রলোক যদি আপনার সঙ্গে কদিন থাকেন, আপনার আপত্তি আছে? উনি 3 দিনের জন্য থাকতে চান। মদন যেন বেঁচে গেল। বলল, এ তো খুব ভালো কথা। সত্যি বলতে কি, একা থাকতে আমারও ভালো লাগছিল না। কথাটা বলেই মদন তাকালো ভদ্রলোকের দিকে, আর তখনই চমকে উঠল। হে কি, মানুষের মুখ কি এমন কঠিন হতে পারে? এত ফ্যাকাশে। রোগা মানুষটা যেন কঙ্কাল সার। মদনের ভয়টা আবার মাথা চাড়া দিয়ে উঠল। স্বপ্নের কথা মনে পড়ল। এ লোকটা কি তবে খুনি? হঠাৎ মদনকে চুপ করে যেতে দেখে মালিক একটু থমকে গেলেন। বললেন, তাহলে আজ থেকে উনি থাকবেন? মদন কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে চলে গেল।
ভদ্রলোক এলেন অনেক রাতে, হাতে কিন্তু কোনো মালপত্র নেই। মদন জিজ্ঞেস করল, আপনার জিনিসপত্র? ভদ্রলোক নিস্পৃহ গলায় উত্তর দিলেন, পরে আনবো। মদন আর ঘাঁটল না। রাত প্রায় 11টা। শুয়ে পড়ল। ভদ্রলোকও শুয়ে পড়লেন। মদন কিন্তু ঘুমায়নি। সে এক দৃষ্টিতে লক্ষ্য করেছে ওপাশে শুয়ে থাকা মানুষটাকে। দেখতে দেখতে একটু তুন্দ্রা এসেছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখল লোকটা মাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ভয়ঙ্কর গরম লাগছিল মদনের। ভাবল ছাদে গিয়ে একটু পায়চারি করি, কিন্তু দরজার কাছে আসতেই থমকে দাঁড়িয়ে গেল। একটা বিরাট জন্তু ছাদে পায়চারি করছে। জন্তুটা দেখতে অনেকটা শকুনির মতো। ভয়ে দরজার আড়ালে চলে গেল মদন, কিন্তু ভালো করে বুঝতে পারল না। খানিক পরে শকুনিটাকে আর দেখা গেল না। মদন দেখল পাশের খাটে ভদ্রলোক শুয়ে, মাথায় আর মুড়ি দেওয়া নয়। তবু একটা মানুষ আছে ভেবে মদন বিছানায় এসে শুয়ে পড়ল। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজল। ভোর থেকে আর ভদ্রলোককে দেখা গেল না। মালিক বললেন, ওর ভোরবেলা ডিউটি, ফিরবেন সেই রাতে। সারাদিন ক্লান্তি আর আগের দিনের রাত জাগা সব মিলিয়ে মদন খুব ক্লান্ত ছিল। আজ ভদ্রলোক আসার আগেই ঘুমিয়ে পড়ল। গির্জার ঘড়িতে ঢং ঢং করে বাজল রাত 12টা। মদনের ঘুম ভেঙে গেল। আবার সেই স্বপ্ন। তাড়াতাড়ি এক গ্লাস জল খেয়ে পাশের বিছানার দিকে চোখ পড়তেই দেখল ভদ্রলোক মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। কেমন যেন সন্দেহ হলো মদনের। এই গরমে কেউ মুড়ি দিয়ে ঘুমোতে পারে? এক টান মেরে চাদরটা খুলতেই দেখা গেল বালিশের উপর ঢাকা দেওয়া। ভদ্রলোক নেই। মদন কেমন যেন বেপরোয়া হয়ে গেল। আজ কদিন ধরে প্রচণ্ড চাপের মধ্যে পড়ে ও আজ বেপরোয়া হয়ে উঠেছে। মনে করল আজের একটা হেস্তনেস্ত করতে হবে। ছাদের দরজার দিকে পা পড়তেই চমকে উঠল। অমাবস্যা রাত, চারিদিকে কুপকুপে অন্ধকার। ওই অন্ধকারে লম্বা মতো একটা লোক পাঁচিলের চারদিক দিয়ে কি যেন খুঁজছে। মদন চিনতে পারল এ ওই ভদ্রলোক। কিন্তু এ কি? হঠাৎ ভদ্রলোক ক্রমশ ছোট হতে হতে একটা জন্তু হয়ে গেল। মদনের চিনতে অসুবিধে হলো। এটা সেই শকুনি। শকুনিটা পা টিপে টিপে এগোচ্ছে। কেন? পাঁচিলের উপর একটা কালো বেড়াল এসে বসেছে। বেড়ালটার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বেড়ালের দৃষ্টি মদনের ঘরের দিকে। পাঁচিল থেকে এক লাফে বেড়ালটা ক্রমশ এগিয়ে আসছে। মদন ভয়ে কাঠ হয়ে গেছে, নড়তে পারছে না। ও লক্ষ্য করেছে বেড়ালটা ঠিক পিছনে শকুনিটাও আসছে নিঃশব্দে। প্রায় মদনের কাছাকাছি এসেছে। এমন সময় শকুনিটা ঝাঁপিয়ে পড়ল বেড়ালটার উপর। প্রচণ্ড দাপাদাপি মারামারি ঝাপটা ঝুপটি হলো। তারপর বেড়ালটা লুটিয়ে পড়ল মাটিতে। শকুনিটা তার মাংস টেনে টেনে ছিঁড়তে লাগলো প্রচণ্ড আক্রোশে। মদন ভুলে গিয়েছিল তার হাতে একটা জোর পাওয়ারের টর্চ আছে। মনে পড়তেই সেটা জ্বালালো। কিন্তু কোথায় কি? সব ফাঁকা। তাহলে এতক্ষণ ধরে যা দেখছিল সব মিথ্যা। মদন বিহল হয়ে পড়ল। সব জানা সত্ত্বেও চেঁচিয়ে উঠল, দাদা আপনি কোথায়? দু একবার ডাকতেই যেন ধোঁয়ার মধ্যে থেকে উদয় হলো ভদ্রলোক। বলল, কি ব্যাপার, ডাকছো কেন? আমি কিছু বুঝতে পারছি না, কি ব্যাপার? শোনো, আমি তোমাদের মতো মানুষের শরীর ধারণ করেছি বটে, কিন্তু আমি অশরীরী আত্মা। তোমরা যাকে বলো ভূত। আপনি? মদন কি বলতে যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে ভূত বলল, আমার বেশি সময় নেই, ভোর হয়ে আসছে। দিনের বেলা আমার থাকার অধিকার নেই। তোমার কৌতূহল হয়েছে তাই আমি বলছি, শোনো, প্রশ্ন করো না। এই বাড়িতে আমি আর আমার ভাইপো সব থাকতাম। আমি বিয়ে করিনি, তাই এই বাড়ি আমার সম্পত্তি সব ওরাই পেত। আমার দিকে নয়, ওদের লোভ ছিল আমার টাকার দিকে। মাস 3 আগে আমি মোটা টাকা পেলুম একটা ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে, প্রায় 50,000। ভাইপোর দাবি ওই টাকা ওদের নামে রাখতে হবে। আমি রাজি হইনি। তখনও বাড়িতেই ছিল টাকাটা। একদিন অমাবস্যা রাত, এ ঘরে আমি শুয়েছিলাম। ভাইপো আমাকে ঘুমের ঘোরে খুন করলো, কিন্তু টাকাটা পেল না।
ওটা আমি লুকিয়ে রেখেছিলুম দেওয়ালের গর্তে। এরপর হঠাৎ কলেরা হয়ে ভাইপোটা মারা গেল। ওরা বাড়ি বিক্রি করে চলে গেল, কিন্তু প্রতি অমাবস্যা রাতে ও আসে সেই টাকার লোভে, আর আমি ওকে মেরে প্রতিশোধ নিই। ও এখনো জানে না সে টাকা আমি অনাথ আশ্রমে দান করে দিয়েছি। আমি চলি। মদন থামল, বলল, একটা কথা, প্রতি অমাবস্যায় মারেন আর তার প্রতি অমাবস্যায় বেঁচে ওঠেন? কোনো উত্তর এলো না। মদন তাকিয়ে দেখল ভোরের আকাশের রং লাল হয়ে উঠেছে। সেই দিনই মালিকের সঙ্গে দেখা করল মদন। শুধু একটা প্রশ্ন করল, আপনি কতদিন এ বাড়ি কিনেছেন? তা মাসখানেক। কেন বলুন তো? মদন বলল, এর আগে চিলেকোঠাতে কোনো গেস্ট এসেছিল নাকি? ভদ্রলোক বললেন, মিথ্যে বলবো না, এসেছিল, কিন্তু তারপরের দিনই চলে গেল। কেন গেল বুঝতে পারলুম না। তারপর কি ভেবে বললেন, কেন বলুন তো? মদন কিছু বলল না। ভদ্রলোক নতুন বাড়ি কিনেছেন, যদি বাড়ির বদনাম হয়ে যায় তাহলে তো আর ব্যবসা করতে পারবেন না। মদন শুধু বলল, দেখুন, আমার মনে হয় এই বাড়ি যে ভদ্রলোকের নামে ছিল তার এ বাড়ির উপর এখনো আকর্ষণ আছে। আপনি বরং ওই ভদ্রলোকের নামে এ বাড়িতে একটু শান্তি সত্যায়নের ব্যবস্থা করুন। ভদ্রলোক কি বুঝলেন জানি না, চুপ করে গেলেন। পরের অমাবস্যার আগের দিন মদন এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল। শুনছেন ডক্টর গৌরীদের লেখা রাত তখন 12টা। গল্প পাঠে দেবার্ঘ। কদিন পর আমরা আবার নিয়ে হাজির হব একটি নতুন রহস্য, রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন হরর বেঙ্গলি স্টোরিজ।